কোয়েটসেল ফিল্মসে আপনাদের সকলকে স্বাগত। কোয়েটসেল ফিল্মস নিবেদিত রাইটার্স চয়েস এই সেগমেন্টে আমরা দেশ বিদেশ নানা লেখক লেখিকাদের গল্প আপনাদের কাছে তুলে ধরব। আজকের গল্প ভৌতিক পালঙ্ক, রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার জন্ম 12 সেপ্টেম্বর 1894 সালে। বাংলা গল্পের পাঠকরা তেনাকে মূলত চেনেন পথের পাঁচালীর সৃষ্টিকর্তা হিসেবে। এছাড়াও তিনি রচনা করে গেছেন বিখ্যাত উপন্যাস চাঁদের পাহাড় ও আরও অজস্র ছোট গল্প। 1 নভেম্বর 1950 সালে তিনি পরলোক গমন করেন। আজকের গল্প পাঠে সৌপ্তিক দে, প্রধান চরিত্রে সতীশ ও খগেন। আপনাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গল্প ভৌতিক পালঙ্ক। অনেকদিন পর সতীশের সঙ্গে দেখা। বেচারা হন্তদন্ত হয়ে ভিড় ঠেলে বিকেলবেলা বেন্টিং স্ট্রিটের বাঁ দিকের ফুটপাত দিয়ে উত্তর মুখে চলেছিল। সমস্ত অফিসের সবেমাত্র ছুটি হয়েছে। শীতকাল, আধো অন্ধকার আধো আলোয় পথ ছেয়েছিল। ক্লান্ত দেহে ছ্যাঁকড়া গাড়ির মতো ধীরে ধীরে পথ ভেদ করে চলেছিলাম। সহসা সতীশকে দেখে ওর জামাটা চেপে ধরে চিৎকার করে উঠলাম, আরে সতীশ যে! সতীশ সবিস্ময়ে আমার দিকে চেয়ে উঠে বলল, আরে খগেন, তুমি এখানে? ও মাই গড, আমি তো তোমাকেই খুঁজছিলাম। বললাম, তার প্রমাণ আমাকে ধাক্কা দিয়েই তুমি চলে গেছিলে। ভাগ্যিস ডাকলাম। আরে সরি, আমি একটু বিশেষ ব্যস্ত আসলে। তা তো বুঝতেই পারছি। চললে কোথায়? তোমাকেও আমার সঙ্গে যেতে হবে। কোনো কথা শুনছি না। বেশি দূর নয়, যাওয়ার পথে নয় সব বলবো। না বললে আমি আজ শুনছি না, জোর করেই নিয়ে যাব। ছেলেবেলা থেকেই সতীশকে চিনি। কথা অনুযায়ী সে কাজ করে, আর শরীরে কিছু বল থাকায় প্রায় ক্ষেত্রে সে বল প্রয়োগ করে স্বার্থসিদ্ধি করতে ভোলে না। অগত্যা তার সঙ্গে যেতে হলো। তার গন্তব্যস্থান খুব কাছেই ছিল এবং সে তার উদ্দেশ্য খুবই সংক্ষেপে ব্যক্ত করল। সেদিন সকালে খবরের কাগজে বেচাকেনার কলমে একটি বিজ্ঞাপন ছিল। একটি অতি আধুনিক এবং রহস্যজনক চীনে দেশীয় খাট অতি মূল্যদাতাকে বিক্রয় করা হইবে। জগতে ইহা অদ্বিতীয়। সুযোগ হারাইলে অনুসূচনা করিতে হইবে। 2/3 অমুক স্ট্রিট। সতীশ তার পকেট থেকে বিজ্ঞাপনটি বার করে বলল, পড়ো। বুঝলাম। তার রহস্যজনক শব্দটার মানে কি? আরে ওটাই তো আমায় ভাবিয়ে তুলেছে, কোনো কিছু বুঝতেই পারছি না। সতীশ চলছিল রাস্তার নাম দেখতে দেখতে। হঠাৎ সে লাফিয়ে উঠে বলল, এই তো পেয়েছি। আরে এই তো এই গলিটা। সন্ধ্যার সীমিত আলোতে সেই গলির পানে তাকিয়ে আমার সারা শরীরে কেন জানি না এক প্রকার শিহরণ জাগল। চীনা পল্লীর চীনা আবহাওয়ায় রহস্যজনক খাট। সতীশের হাতটা ধরে বললাম, খাটে কাজ নেই সতীশ, চলো ফিরে যাই। আমার বাঙালি খাট বেঁচে থাকুক বাবা। সতীশ প্রবল বেগে এক ঝাঁকানি দিয়ে উঠল। ভীতু কোথাকার, এতটা এগিয়েছে কি কখনো ফেরা যায়? গলির মোড়ের ডান পাশে একটা নিম গাছ ভূতের মতো মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। ওদিকে ডাস্টবিনের মধ্যে থেকে যত সব অখাদ্য কুখাদ্য উৎকট গন্ধ ভেসে আসছিল। অন্নপ্রাশনে ভাত যেন ঠিকরে বেরিয়ে আসবে। নাকে রুমাল চাপা দিয়ে কোনো গতিতে পথ চলতে লাগলাম। একটা দমকা বাতাস বিভ্রান্ত হয়ে আচমকা দক্ষিণ দিক থেকে ভেসে এসে আমাদের শরীরে যেন আছাড় খেয়ে পড়ল। মাথার ওপর দিয়ে কয়েকটা বাদুড় ডানার শব্দ করতে করতে উড়ে গেল। দুটো অভিভাবকহীন কুকুর এই অনধিকার প্রবেশকারীদের দিকে চেয়ে বিশ্রী সুরে অভিযোগ করতে লাগলো। পথে আর জনমানবের চিহ্ন রইল না। পাশে একটি চীনা ডাক্তারের বহু পুরাতন সাইনবোর্ড, তার উপরে নরকঙ্কালের ছবি প্রায় জরাজীর্ণ অবস্থায়। কোথা থেকে একটি পিয়ানো অস্পষ্ট সুর ভেসে আসছিল। শীঘ্রই আমরা আমাদের নির্দিষ্ট গৃহে গিয়ে পৌঁছলাম। অমন বাড়ি আমি আর আগে জীবনে দেখিনি। ইট বার করা, পঙ্গু প্রায়, বহু প্রাচীনকালের সাক্ষ্য নিয়ে দাঁত বার করে দাঁড়িয়েছিল।
হয়তো নবাব আলীবর্দী খাঁর আমলে এই বাড়ির ভিত্তি স্থাপন হয়েছিল। ভাঙা ফটক দিয়ে অতি সন্তর্পণে ভেতরে প্রবেশ করলাম। বাড়ির ভেতরে গিয়ে আমি অবাক হয়ে গেলাম, এত লোক এখানে কোথা থেকে এলো? যে নির্জন নিস্তব্ধ গলি আমরা পেছনে ফেলে আসলাম, সেখানে তো কারুর ছায়া পর্যন্ত খুঁজে পাইনি। ভৌতিক কাণ্ড নাকি? সকলের মুখে কৌতূহলের ছাপ বর্তমান ছিল। নানা জাতের লোক সেখানে সমবেত হয়েছিল। এতগুলি লোক, কিন্তু কারোর মুখে একটা কথা নেই। সূচ পড়লে পর্যন্ত তার শব্দ শোনা যায়। ঘণ্টাখানেক পর একটি বৃদ্ধ মোটা চীনা আমাদের পথ প্রদর্শন করে নিয়ে গেল। তার মাথায় একটি চুলও কাঁচা ছিল না। তার সামনের ওপরে দুটি দাঁত সোনা দিয়ে বাঁধানো, আর বাঁ হাতের উল্কিতে একটি ভোজালির ছবি। সে আমাদের ইশারা করে অনেকগুলি ঘর পার করে সেই খাটের কাছে নিয়ে গেল। বাড়িটি ছিল একটি দুর্ভেদ্য দুর্গের মতো, চারিদিকে গোলকধাঁধা। হ্যাঁ, খাট বটে। অমন খাট আমি জীবনে দেখিনি। খাট আমি অনেক দেখেছি, কিন্তু ঠিক ওই রকম আশ্চর্য চীনা খাট এই প্রথমবার দেখলাম। তার অপূর্ব ভাস্কর্য, অপূর্ব কারুকার্য। একপাশে ভগবান বুদ্ধের ধ্যানগম্ভীর প্রশান্ত মূর্তি। আয়তনে খাটটি বিশেষ বড় নয়, দুটি মানুষ বেশ আরামে শুতে পারে। সেই খাট বাড়িয়ে 10 জনের জায়গা করা হয়। দেখে চমকে গেলাম। সকলের সঙ্গে দর কষাকষি হতে লাগলো। ওই সামান্য কাঠের খাটের প্রতি সকলের মন আকৃষ্ট হয়েছিল। কেনবার জন্যে সকলের কি যে ব্যাকুলতা। দাম হু হু করে বাড়তে লাগলো। শেষে সতীশের ভাগ্যেই ওই খাটটি জুটল 1500 টাকায়। সেই খাট নিয়ে বাড়ি ফিরতে সতীশের প্রায় 10টা বাজল। যে দেখলো সেই বলল, চমৎকার। সেখান থেকে খাওয়া দাওয়া করে আমি বাড়ি গেলাম। সতীশ বলল, আবার এসো, নেমন্তন্ন রইল। তথাস্তু বলে চলে এলাম। আমি যাবার আগেই পরের দিন সকালে সতীশ এসে হাজির। উস্কো খুস্কো চুল, মুখ শুকনো, চোখ দুটি জবা ফুলের মতো লাল। দুর্ভাবনায় ও দুশ্চিন্তায় হয়তো সারা রাত ঘুম হয়নি। আমি সবিষয়ে প্রশ্ন করলাম, আরে কি ব্যাপার? বিপদ, ভীষণ বিপদ। সতীশের গলা দিয়ে স্বর বের হচ্ছিল না। কিসের বিপদ? সেই খাট। একটা যে কিছু হবে তা আমি আগে থেকেই আন্দাজ করেছিলাম। কেউ কখনো খাল কেটে কি কুমির নিয়ে আসে? হাজার হোক, এটা একটা রহস্যজনক খাট। আগের দিনের রাত্রের ঘটনা সে সবিস্তারে বর্ণনা করল। সারা রাত্রি সে ঘুমোতে পারেনি। ওই খাটের উপর সে শুয়েছিল। হঠাৎ মধ্যরাতে তার মনে হলো কে যেন খাটটা নাড়াচ্ছে। সুইচ টিপে আলো জ্বালাতেই দেখল, না, খাট ঠিকই আছে। আবার শুয়ে পড়ল, আর ঠিক তার খানিকক্ষণ পরেই আবার ঘুম ভেঙে গেল। কিসের এক ভীষণ শব্দে সারা ঘরখানা যেন থমথম করছে। দেওয়ালের সঙ্গে যেন খাটখানার ভীষণ ঠোকাঠুকি হচ্ছে। ধর্মর করে উঠে সে আলো জ্বালালো। না, সব কিছু নিঃশব্দ, নিথর, কোথাও একটুও শব্দ নেই। সে আবার শুয়ে পড়ল। এবার আর আলো নেবালো না। ভোররাত্রে কার দুর্ভাগ্য আর্তনাদে তার চেতনা ফিরে এলো। কে যেন খাটের পাশে বসে বিনিয়ে বিনিয়ে কেঁদে মরছিল। আমি বললাম, বলেছিলাম তো তোমাকে প্রথমেই, ওই খাটটা কিনে কাজ নেই। তোমার যেমন রোগ, এবার বোঝো। সতীশ বলল, দেখো খগেন, তোমায় হয়তো আমি বুঝিয়ে বলতে পারবো না। ওই হতভাগা খাটটার ওপর আমার এমন মায়া লেগে গেছে যে কি বলবো। আমি ওটাকে কোনো মতেই ছাড়তে পারবো না। তবে মরো ওই খাটটা নিয়ে। আমি তোমার সাহায্য চাই। আমার সাহায্য? হ্যাঁ,
আজ আমাদের ওখানেই তুমি খাওয়া দাওয়া করবে। সারা রাত না ঘুমিয়ে ওই খাটটা পাহারা দেব, দেখি ওর গলতটা কোথায়। আর আমার অফিস? পাগল, কাল যে রবিবার। অগত্যা বন্ধুকে সাহায্য করার জন্য সন্ধ্যাবেলা তাদের বাড়ি গিয়ে হাজির হলাম। সতীশ আমার অপেক্ষায় পথ চেয়ে বসেছিল। সে উল্লাসে চিৎকার করে উঠল, সুস্বাগতম সুস্বাগতম বন্ধু। তারপর আর কোনো গণ্ডগোল হয়নি তো? না, দিনের বেলা গণ্ডগোল হওয়ার তো কোনো কারণ নেই। সতীশের মা বললেন, দেখো বাবা খগেন, এত করে বলছি যা খাটটা বিক্রি করে দে, তা আমার কথা যদি শুনেছে। বলছো কি মা? ভয় পেয়ে 1500 টাকার খাটটা বিক্রি করে দেবো? খাওয়া দাওয়া সেরে রাত্রি জাগবার সাজ সরঞ্জাম নিয়ে আমরা দুই বন্ধুতে মিলে খাটের ঘরে গিয়ে বসলাম। আমার হাতে দীনেন রায়ের ডিটেকটিভ উপন্যাস আর সতীশের হাতে হেলথ অ্যান্ড ডাইজিন। রাত্রি ক্রমে ক্রমে বাড়তে লাগলো। ঠিক হলো, আগে সতীশ ঘুমোবে, আমি জাগবো। তারপর সতীশ জাগবে, আমি ঘুমোবো। বইখানা খুলে আমি বসে রইলাম, কিন্তু পড়তে পারলাম না একটি অক্ষরও। এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। চারিদিকে কান খাড়া করে বসে রইলাম ভয় ভয়। এতটুকু শব্দের থেকে থেকে চমকে উঠছিলাম। ওই বুঝি ওই অপদেবতা এসে আমার গলাটা টিপে দিল। কাদের বাড়ির ঘড়িতে সুর করে 2টো বেজে গেল। হঠাৎ মনে হলো কে যেন বাইরে বারান্দায় চলে বেড়াচ্ছে। তার পদশব্দ বেশ স্পষ্ট হয়ে উঠল। আমার সারা শরীর দোল দিয়ে উঠল, লোমগুলো খাড়া হয়ে উঠল। হঠাৎ সশব্দে জানলাটা বন্ধ হয়ে গেল। মুহূর্তে বোধ হলো আমি যেন শূন্যে উঠে গেছি, আমার জ্ঞান লোপ পেয়ে গেছে। আমি মৃত না জীবিত তাও ঘোর সন্দেহের বিষয় হয়ে উঠল। আমি সভয়ে ডেকে উঠলাম, সতীশ, সতীশ। সতীশ ধর্মর করে উঠে বসল। ব্যাপার কি? ভয় ও বিস্ময় আমার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। সতীশ আমার 2 কাঁধে হাত দিয়ে নাড়া দিয়ে ডাকলো, খগেন, এই খগেন। আমি আঙুল দিয়ে কপালের ঘাম মুছে বললাম, যা ভয় পেয়েছিলাম। তা তো বুঝতেই পারছি। যাক, তোমাকে আর জাগতে হবে না, তুমি ঘুমো, আমি এখানে জেগে বসে আছি। না, আমারও ঘুমিয়ে কাজ নেই। আর তাছাড়া ঘুম আমার হবে বলে আর মনে হয় না। ভীতু কোথাকার। তারপর ভীতু আমি ও সতীশ দেওয়ালে ঠেসান দিয়ে বসে রইলাম। আমরা দুজনেই নিঃশব্দে জেগে রইলাম, কেউ একটি কথা বললাম না। আমি খোলা জানলা দিয়ে বাইরের টুকরো আকাশপানে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। অসংখ্য তারা মিটমিট করে জ্বলছিল। বোধ হলো তারা যেন আমাদের বিপদে ফিক ফিক করে হাসছে। আমরা চুপটি করে বসে আছি, এমন সময় হঠাৎ ইলেকট্রিকের আলোটা দপ করে নিভে গেল। বোধ হলো কে যেন মেন সুইচটা বন্ধ করে দিয়েছে। আমরা একসাথে বলে উঠলাম, কে? হঠাৎ এক উৎকট হাসিতে সারা ঘর রিড়ি করে উঠল। অমন হাসি আমি জীবনে কাউকে হাসতে দেখিনি। হাসি যেন আর শেষ হতে চায় না। সে কি বিকট শব্দ! বোধ হলো কে যেন দরজার ঠিক কাছে এসে হেসে খুন হয়ে যাচ্ছে। আমি শিউরে উঠলাম। সতীশ চট করে টর্চটা দরজার ওপর ফেলল, তাতে হিতে বিপরীত হলো। বোধহয় কে যেন দরজার ঠিক উল্টো দিকে জানলার ধারে বসে আর্তকণ্ঠে বিনিয়ে বিনিয়ে কেঁদে মরছে। তার কান্নার কোনো ভাষা খুঁজে পেলাম না, কেবল একটা করুণ সুর সারা ঘরময় ঘুরে ঘুরে মরতে লাগলো। তারপর সেই খাটের ওপর দিয়ে সেই বিলাপ ধ্বনি আর নড়ল না। তার কান্নায় যেন খাটটা ভিজে গেল। সেই অবাধ্য ভাষায় সুকরুণ বিলাপধ্বনি চিত্তে এমন এক অজ্ঞাত বেদনা সঞ্চার করল, যার ফলে আমাদের সমস্ত শক্তি যেন ক্রমে ক্রমে লোপ পেতে লাগল। মনে হলো কেউ যেন ক্লোরোফর্ম দিয়ে আমাদের অজ্ঞান করে দিতে চাইছে। আমরা যেন ধীরে ধীরে অচেতন হয়ে পড়ছি। সতীশের সাহসটা ছিল কিছু বেশি, তাই সে খাটের ওপর টর্চ ফেলে গর্জে উঠল, কে রে? কে ওখানে? কিছু দেখা গেল না, কেউ সাড়াও দিল না।
সহসা সেই খাটখানা ঘরময় দাপাদাপি শুরু করে দিল। মনে হলো অজস্র নরকঙ্কাল যেন তার চারিদিকে নৃত্য করে মরছে। তাদের হাড়ের খটখট সশব্দে কানের পর্দা ছিঁড়ে যাবার উপক্রম হলো। আমার বুকের ভেতরটা টন টন করতে লাগলো কিসের যেন বেদনায়। বোধ হলো হয়তো বুকখানা ভেঙে চুরমার হয়ে যাবে। একটু একটু করে আমার জ্ঞান হারিয়ে গেল। তারপর কোথা দিয়ে কি হলো কিছুই জানি না। বোধ হলো আমি যেন অনেক দূরে এক চীনা বাড়ি গিয়ে হাজির হয়েছি। একটি ছোট ঘরে তখন সেই গভীর রাত্রে টিমটিম করে দীপ জ্বলছে। ঘরের মেঝেতে একটি লোক মুমূর্ষু অবস্থায় পড়ে রয়েছে। একটি ছেঁড়া মাদুরের উপর তার সেই রোগ পাণ্ডুর মুখখানা দেখে আমার বড় দয়া হলো। রোগে ভুগে ভুগে বেচারা কঙ্কালসার হয়ে গেছে। তার পাশে এক মহিলা বসে, স্ত্রী হবে বলেই বোধ হলো। চেহারা কিন্তু তার স্বামীর 4 গুণ। একটা মস্ত টুলের ওপর বসে সে ঢুলছিল। তার পাশেই আমাদের এই খাটটা দেখে আমি অবাক হয়ে গেলাম। 7 সমুদ্র 13 নদী পার করে এটাকে এইখানে কে নিয়ে এলো? হঠাৎ স্ত্রীলোকটি এক বিকট হাঁ করে হাই তুলল। তারপর 2টো সশব্দে তুড়ি দিয়ে একবার ঘরের চারিদিকে চেয়ে দেখলাম তার স্বামী ইতিমধ্যেই উঠে সেই খাটের দিকে এগিয়ে গেছে চুপি চুপি। চকিতে ক্রুদ্ধ বাঘিনীর মতো তার স্ত্রী তাকে জোর করে খাট থেকে নামিয়ে বিছানায় ফেলে দিল। সে ভীষণভাবে গর্জন করতে লাগলো, আর তার স্বামী ব্যাকুলভাবে অনুময় করতে লাগলো ওই খাটের পানে অঙ্গুলি সংকেত করে। বোধ হয় সে চায় খাটে উঠতে, কিন্তু তার স্ত্রী তাকে কিছুতেই উঠতে দেবে না। উত্তেজনায় কাঁচতে কাঁচতে তার মুখ দিয়ে এক ঝলক রক্ত বেরিয়ে গেল। আমি শিউরে উঠলাম। তারপর লোকটার মাথাটা বিছানায় লুটিয়ে এলো, আর সে উঠল না। তার স্ত্রী তার পাশে বসে বিনিয়ে বিনিয়ে কাঁদতে লাগলো। যখন জ্ঞান ফিরল, দেখলাম ভোরের আলোয় চারিদিক ভরে গেছে। দেখলাম সতীশের মা আমার চোখে মুখে জল ছিটে দিচ্ছেন। তিনি আমার জ্ঞান ফিরে আসতে দেখে বললেন, খগেন, এই খগেন, বাবা খগেন। আমি বললাম, আমি কোথায়? নিচের ঘরে। আর সতীশ? সতীশ কোথায়? সতীশের এখনো জ্ঞান হয়নি। তারপর শুনলাম রাত্রি 4টে নাগাদ আমরা নাকি দুজনে সদর দরজায় এসে মাটিতে পড়ে গো গো করতে থাকি। সতীশের মা বাইরে এসে এই অবস্থা দেখে চিৎকার করে কাঁদতে আরম্ভ করে দেন। পাক্কা 3 ঘন্টা তদারক করার পর আমাদের জ্ঞান হয়। ডাক্তার এসে বলে গেছিল ভয়ের কোনো কারণ নেই, একটা সাডেন শক আর কি। জ্ঞান হলে একটু ব্রোমাইড দিলেই সব ঠিক হয়ে যাবে। সতীশের জ্ঞান আসতেই সেও আমারই মতো অবিকল উদ্ভট কণ্ঠে কথা বলে গেল। আমি বিস্ময়ে সকলের দিকে তাকিয়ে রইলাম। সতীশের মা বললেন, আগে ওই সর্বনেশে খাটটা বিদেয় কর বাবা। খাট বিক্রির একটা বিজ্ঞাপন দেওয়া হলো। পরের দিন বিকালে অসংখ্য লোকে বাড়ি ছেয়ে গেল। খাটটা বিক্রি হলো শেষ পর্যন্ত 2000 টাকায়। এক ইহুদি সেটা কিনে নিয়ে গেল। যাক, মাঝখান থেকে কিছু লাভ তো হলো। বিক্রি না হলে শেষ পর্যন্ত হয়তো ওটা বিলিয়ে দিতে হতো। এখনও মাঝে মাঝে সেই রহস্যজনক খাটের কথা ভাবি। এই অতৃপ্ত আত্মা, যাকে তার দুর্দান্ত স্ত্রী কোনো ক্রমেই ব্যাধির ভয় খাটের উপর জীবিত অবস্থায় শুতে দেয়নি, সে কি আজ তৃপ্ত হয়েছে, না এখনও সে ওই খাটের পেছনে প্রতি রাতে ঘুরে ঘুরে মরে কাউকে শুতে দেবে না বলে? শুনছিলেন ভৌতিক পালঙ্ক, রচনায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠ ও খগেনের ভূমিকায় সৌপ্তিক দে, সতীশের ভূমিকায় স্বাগত বাসু, সতীশের মায়ের ভূমিকায় শ্রীমতী মৌসুমী দে। সাউন্ড ডিজাইন, এডিট ও পর্ব পরিচালনায় সৌপ্তিক দে। পোস্টার ডিজাইনে সৈমি ব্যানার্জি। আমরা আবারও ফিরে আসব আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে খুব শীঘ্রই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।